আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হোসেন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আপনারা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এইটা একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন কলেজ থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। নাহিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া খানম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, দ্যাটস গুড টু নো। ওকে, ফাইন। আজকে মূলত আমরা কি নিয়ে পড়বো? আজকে হচ্ছে মেইনলি আমাদের যে অধ্যায়টা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বোটানির। এই উদ্ভিদ শারীরতত্ত্বের আজকে মূলত আমরা পর্ব 4-এ রয়েছি। খনিজ লবণ পরিশোষণ, এই পার্টটাও কিন্তু আমাদের শেষ অলরেডি। হ্যাঁ, তো এই খনিজ লবণ পরিশোষণের জন্য কি কি প্রভাবক রয়েছে এবং যাবতীয় কিছু জিনিসপত্র এবং কিছু প্রশ্ন আমরা সলভ করব। শেষ বিকালে রাজকুমার, কবিরহাট সরকারি কলেজ। ওকে, ব্যাক বেঞ্চারের নাম হচ্ছে সৌরভ পাল। আচ্ছা, ওকে, গুড টু নো দ্যাট। আচ্ছা, ও অবশ্য কমেন্টে আগেও আমাকে একবার বলছিল। শরণ, ওয়ালাইকুম আসসালাম। উবাইদা, সাকিব। আচ্ছা, শাহজাদি আমিন হচ্ছে চাটখিল সরকারি ডিগ্রি কলেজ। ওকে, ফাইন। শাইলা আক্তার রাজবাড়ী সরকারি কলেজ থেকে। ওকে, নুসরাত জাহান হাজেরা তাজু ডিগ্রি কলেজ। ওকে, ফাইন। সাজিদুল কমেন্ট করতে আসছে। আচ্ছা, জেনে খুবই উপকার হইলো যে ও কমেন্ট করতে আসছে। আচ্ছা, ওকে। হৃদয় হুসাইন যশোর সিটি কলেজ থেকে। মিম খন্দকার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভাইজান কয়টা ক্লাস লাগবে আমি বলে দিছি, কিন্তু 12-13টার মতো ক্লাস লাগবে। ফাইজা আদিলা। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। আপনারা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। রুবেল মিয়া, রয়্যাল মিডিয়া কলেজ, ময়মনসিংহ থেকে। আচ্ছা, ময়মনসিংহ আমার নিজের এলাকা। আমার কলেজ ছিল হচ্ছে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। আচ্ছা, ব্যাক বেঞ্চার, বাড়ির উঠানে পূজা রেখে ক্লাস করতে চলে আসছে। আচ্ছা, পূজার শুভেচ্ছা। খুব সম্ভবত আপনাদেরকে পূজার বন্ধ দেওয়া হবে, সামনেই পূজার বন্ধ দেওয়া হবে। আফতাবুর রহমান পান্ত, শফিউদ্দিন সরকার একাডেমি। আমার বাসা হচ্ছে এখানে, আমার বাসার পাশের কলেজ, সামনের কলেজ, শফিউদ্দিন সরকার একাডেমি। আচ্ছা, আমার বাসা হচ্ছে কলেজ গেটে, ঠিক আছে। শরণ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নাভিয়া সুন্না, বালাগঞ্জ সরকারি কলেজ থেকে। ওকে, আচ্ছা। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিন ঝটপট। আমরা হচ্ছে তাহলে ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার আগে আমরা কিছু প্রশ্ন সলভ করি। প্রশ্ন সলভ করতে করতে আরো অনেক কিছু আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। নাইম কফি নিয়ে আসছে, থ্যাংক ইউ নাইম। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2009-10 সালের প্রশ্ন। এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2009-10 সালের প্রশ্ন। মেডিকেল 2009-2010 সালের প্রশ্ন। দেখি, আমরা অনেকদিন আগে পড়ছিলাম, সর্বশেষ শনিবারে ক্লাস করছিলাম। হ্যাঁ, আজকে অনেকদিন পরে ক্লাস করতেছি, পড়া আমাদের মনে আছে কিনা এটা আমরা একটু চেক করে দেখি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে মূলরোমের কোষরসে বিদ্যমান আয়নের ঘনত্ব। মূলরোমের কোষরসে বিদ্যমান আয়নের ঘনত্ব। মাটির রসে বিদ্যমান। আচ্ছা, এখান থেকে একটু মুছে দেই। ঘনত্ব মাটির রসে বিদ্যমান আয়নের চেয়ে কম নাকি বেশি? মাটির রসে বিদ্যমান আয়নের ঘনত্ব অপেক্ষা কম হলে মাটির রস থেকে আয়ন, মূলরোমের রসে প্রবেশ করাকে নিম্নের কোন তত্ত্ব বলে? দেখেন প্রশ্ন কত বড়। নিম্নের কোন তত্ত্ব বলে, ঠিক আছে। আচ্ছা, কোন তত্ত্ব বলে? অপশন এ তে কি আছে? অপশন এ তে আছে হচ্ছে আয়ন বিনিময়।
অপশন কতে আছে হচ্ছে আয়ন বিনিময়। অপশন কতে কি আছে? আচ্ছা লাল হচ্ছে না কেন এটা? অপশন কতে আছে হচ্ছে আয়ন বিনিময়। আচ্ছা লাল করা লাগবে না, আমি লিখে দিতেছি। অপশন কতে আছে হচ্ছে আয়ন বিনিময়। অপশন খতে আছে হচ্ছে ব্যাপন। অপশন খতে আছে হচ্ছে ব্যাপন। দুইটা থেকে আপনারা আনসার দেন, দুইটা থেকে আনসার দেন, দুইটা থেকে আনসার দেন। কি হবে? দুইটা থেকে আনসার দেন। কি হবে, ব্যাপন নাকি আয়ন বিনিময়? আচ্ছা ব্যাপন নাকি আয়ন বিনিময়, আপনারা দুইটা থেকে আনসার দেন। কি আনসার হবে বলেন আমাকে একটু, কি আনসার হবে একটু বলেন। ব্যাপন নাকি আয়ন বিনিময়, কি আনসার হবে একটু বলেন। ব্যাপন নাকি আয়ন বিনিময়, কি আনসার হবে? খ ব্যাপন। ভেরি গুড। কারণ কি, ব্যাপন মানে কি? ব্যাপন মানে ছিল হচ্ছে বগ। ব্যাপন মানে কি ছিল? বগ। এমন হয়ে গেল কেন মার্কেটটা? জাস্ট এ মিনিট। হ্যাঁ বি হবে আনসার। জাস্ট এ মিনিট প্লিজ। নাইম এদিকে আসো তো। সম্ভবত এই নতুন নোটের কোনো একটা ইনস্টলের কারণে একটা প্রবলেম হয়েছে, এটা কাজ করতেছে না। এটা আমি তো হচ্ছে এই যে পেন্সিলের মোডে ছিল, আমি জাস্ট কালার চেঞ্জ করতে ওইদিকে নিয়ে গেছিলাম, এখন আর চেঞ্জ হচ্ছে না। দেখো তো এটা কি করা যায়? না না লিখলে হচ্ছে যেরকম চলে আসতেছে। এক্সিট কোন জায়গা থেকে করতে হবে? এটা এটা ওকে ফাইন। ক্যান্সেল। কি ব্যাপার? নো ঠিক করে ফেলতেছি, জাস্ট গিভ মি সাম টাইম। আসলে আমি খুবই নুব বলা যায়, খুবই নতুন টেকনোলজিক্যাল এত সাউন্ড না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন আই থিঙ্ক ঠিক আছে, সব কালো দিয়ে লিখি। আচ্ছা ওকে ফাইন। আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। লেখেন সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প। আজকে আমি একটু অসুস্থ, এই কারণে হয়তো ক্লাসের মধ্যে এনার্জি কম থাকতে পারে, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা দেখেন, এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আমাদের নতুন বইয়ের মধ্যে আছে হচ্ছে 292 নাম্বার পেজে। 292 নাম্বার পেজের মধ্যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আছে। আপনারা এটা দেখছেন সোডিয়াম পটাশিয়াম পাম্পটা? এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা মেইনলি হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা মেইনলি মেডিকেল বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মেডিকেল বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কেন এটা মেডিকেল বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? কারণ আমরা যখন মেডিকেলের ফার্স্ট ইয়ারে থাকি তখন আমাদের ফিজিওলজি নামে একটা সাবজেক্ট আছে। সেই ফিজিওলজি ক্লাসের মধ্যে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা পড়ানো হয়, মেমব্রেন ট্রান্সপোর্ট টপিকের মধ্যে পড়ানো হয়। ঠিক আছে, তো এইখানে মেইনলি যেই প্রশ্নটা আসবে যে সোডিয়াম কি বাইরে থেকে ভিতরে যায় নাকি পটাশিয়াম বাইরে থেকে ভিতরে আসে। ধরেন সোডিয়াম পটাশিয়াম পাম্প, পাম্প মানে কি? ধরেন এই যে এটা একটা পাম্প, এটা একটা পাম্প, এটা একটা পাম্প। এখন এই পাম্প দিয়ে কি সোডিয়াম, এটা ধরেন ভিতরের অংশ, ধরেন এটা ভিতরের অংশ, ধরেন এটা ভিতরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ, বাইরের অংশ। এখন এই পাম্প দিয়ে সোডিয়াম কি ভেতর থেকে বাইরে যাইতেছে নাকি বাইরে থেকে ভিতরে ঢুকতেছে? এই পাম্প দিয়ে পটাশিয়াম কি ভিতর থেকে বাইরে যাইতেছে নাকি বাইরে থেকে ভিতরে ঢুকতেছে? এটা হচ্ছে প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে কয়টা সোডিয়াম ঢুকতেছে,
কয়টা পটাশিয়াম ঢুকতেছে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এখন এই পাম্পটা কোথায় আছে, এটা মেনলি কোষ ঝিল্লি, এটা মেনলি হচ্ছে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লির মধ্যে মেনলি এই পাম্পটা আছে। তো আমি কি বললাম, এখান থেকে কি কি প্রশ্নগুলো আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সোডিয়াম বা পটাশিয়াম কোনটা ভিতর থেকে বাইরে যাবে, আমি আবারও বলতেছি, সোডিয়াম বা পটাশিয়াম কোনটা ভিতর থেকে বাইরে যাবে, কোনটা বাইরে থেকে ভিতরে ঢুকবে, কয়টা যাবে কয়টা আসবে, ঠিক আছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো এই সোডিয়াম পটাশিয়াম পাম্প মূলত এক ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প থেকে যাদের বইয়ের মধ্যে নাই তারা লিখে রাখেন, এই যে মোহনা সরকারের বইয়ের মধ্যে নাই, তারপরে সৌরভ পাইছে, ঠিক আছে, তো যাদের বইয়ের মধ্যে নাই তারা হচ্ছে লিখে রাখেন, এই সোডিয়াম পটাশিয়াম পাম্প মেইনলি এক ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মেইনলি এক ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মেইনলি এক ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন। তার মানে এখানে কি, এখানে এটিপির খরচ হয় বা বিপাকীয় শক্তির খরচ হয়, এটিপি বা বিপাকীয় শক্তির খরচ হয়, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এটা, এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মধ্যে দিয়ে কি হয়, সোডিয়াম ভেতর থেকে বাইরে যায়, সোডিয়াম ভেতর থেকে বাইরে যায়, সোডিয়াম কি হয়, সোডিয়াম ভেতর থেকে বাইরে যায়, সোডিয়াম ভেতর থেকে বাইরে যায়, এই জিনিসটাকে আপনাকে জানতেই হবে। সোডিয়াম ভেতর থেকে বাইরে যায়, সোডিয়াম ভেতর থেকে বাইরে যায়, এবং পটাশিয়াম বাইরে থেকে ভেতরে আসে, পটাশিয়াম বাইরে থেকে ভেতরে আসে, পটাশিয়াম বাইরে থেকে ভেতরে প্রবেশ করে, পটাশিয়াম বাইরে থেকে ভেতরে প্রবেশ করে, পটাশিয়াম বাইরে থেকে ভেতরে প্রবেশ করে, পটাশিয়াম বাইরে থেকে ভেতরে প্রবেশ করে। এখন কথা হচ্ছে কয়টা সোডিয়াম কয়টা পটাশিয়াম, এটা হচ্ছে পরের প্রশ্ন, কয়টা পটাশিয়াম কয়টা সোডিয়াম, এটা হচ্ছে পরের প্রশ্ন। সোডিয়াম হচ্ছে 3টা, সোডিয়াম হচ্ছে কয়টা, সোডিয়াম হচ্ছে 3টা, ঠিক আছে, আর পটাশিয়াম কয়টা, পটাশিয়াম হচ্ছে 2টা, ঠিক আছে। তো এই যে ছবিটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে হচ্ছে এটা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন। এই আমি এখানে যা লিখলাম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 স্টার। সবাই স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, বা যাদের বইয়ের মধ্যে নাই তারা বইয়ের মধ্যে লিখে ফেলেন, ঠিক আছে। সবাই স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা সম্পর্কে যা যা ইনফরমেশন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কত পেজ কেউ একটু বলেন, খুঁজে পাচ্ছি না। শেহজাদি আমিন, নতুন বই 292 নাম্বার পেজ। এই যে এটা হচ্ছে ছবি, এই যে এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে ছবি, এই যে এই ছবিটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা গুরুত্বপূর্ণ। তৌহিদ হাওলাদার ডান, ফাইজা আদিলা ডান, শাকিলা ইসলাম ক্লাস শুরু হয়েছে কখন, এই তো 6:30টায় ক্লাস শুরু হয়েছে। আপনাদের নামাজের বিরতির জন্য, যাতে নামাজের বিরতিটা আসলে ইউজুয়ালি এইভাবে নষ্ট না হয়, টাইমটা যাতে এখানে কম্পেনসেট করা যায়, এই কারণে আমরা একেবারে নামাজটা শেষ করে একেবারে শুরু করছি। এস ডান, ওকে ফাইন। আমি আরো সরে গেলাম। আচ্ছা, আবুল হাসান স্যারের বই, সৈকত মন্ডল, আবুল হাসান স্যারের বই। আমি 5 সেকেন্ড টাইম দিলাম স্ক্রিনশট নেওয়ার জন্য। 5 4 3 2 1 0, লেটস গো। ওকে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর আগের পেজে দেখেন আরো কিছু ব্যাপার আছে। বস্তুর কোষ মেমব্রেনের বাইলেয়ার পাড়ি দেওয়ার কৌশল। এই যে এখানে আরেকটা ছবি আছে, বস্তুর কোষ মেমব্রেনের বাইলেয়ার পাড়ি দেওয়ার কৌশল। এই ছবিটাও গুরুত্বপূর্ণ, এই ছবিটাও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই ছবিটাও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যখন মেডিকেলের ফার্স্ট ইয়ারে যাবেন তখন আপনাদেরকে একটা বই পড়ানো হবে, সেই বইয়ের নাম হচ্ছে ফিজিওলজি। সেই বইয়ের নাম কি? সেই বইয়ের নাম হচ্ছে ফিজিওলজি। এই ফিজিওলজি বইয়ের মধ্যে একটা টপিক থাকবে, সেই টপিকের নাম হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট। এগুলো আগের সিলেবাসে ছিল না, মেইনলি নতুন বইয়ের মধ্যে এগুলো অ্যাড করছে। যেহেতু এটা মেডিকেলের ফার্স্ট ইয়ারের সাথে রিলেটেড, সেহেতু এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এই কারণে এটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি, বেশি পড়াই দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে কিছু জিনিস লেখা আছে। মেমব্রেন বলতে এখানে মেইনলি সেল মেমব্রেনকে বোঝানো হইতেছে। কি বোঝানো হইতেছে? সেল মেমব্রেনকে বোঝানো হইতেছে। সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি কিরকম? দ্বিস্তরী। আমরা আগেই পড়াইছিলাম কোষের গঠনের মধ্যে, পড়াইছিলাম না দ্বিস্তরী। তাহলে এটা একটা সেল মেমব্রেন। যেগুলো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, এগুলো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এগুলো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এগুলো কি? এগুলো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এগুলো কি? এগুলো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এগুলো কি? এগুলো হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। মনে আছে আপনাদের? পড়াইছিলাম কিন্তু আমি ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এটা কি? আচ্ছা, মনিরা জাহান ভাই, মেডিকেলে কি ম্যাথ থাকে না? মেডিকেলে ম্যাথ থাকে না, যদিও অভিধা
মানে অনেক আন্দোলন করতেছে মেডিকেলে ম্যাথ লাগবে, কিন্তু মেডিকেলে ম্যাথ আসবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা দেখেন তো ইউজুয়ালি হয় কি, ডিফিউশনের বাংলা কি? ডিফিউশনের বাংলা হচ্ছে ব্যাপন। ডিফিউশনের বাংলা কি? ডিফিউশনের বাংলা হচ্ছে ব্যাপন। ডিফিউশনের বাংলা হচ্ছে ব্যাপন। ডিফিউশনের বাংলা হচ্ছে ব্যাপন। এই ব্যাপন প্রক্রিয়া দুই প্রকার। এই ব্যাপন প্রক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন, আরেকটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন বা সুবিধাপ্রাপ্ত ব্যাপন। তো সুবিধাপ্রাপ্ত ব্যাপনে হয় কি, একটা বাহক থাকে, একটা বাহক থাকে যে পদার্থটাকে বহন করে নিয়ে যায়, একটা ক্যারিয়ার প্রোটিন থাকে, এটা হচ্ছে সুবিধা আর কি। আর সিম্পল ডিফিউশন ইউজুয়ালি কোনো বাহক থাকে না, সেটা সাধারণভাবে ব্যবহৃত হয়ে যায়। তো সিম্পল ডিফিউশনটা কি হয়, ধরেন এই পাশে কোনো একটা বস্তু আছে, এই পাশে কোনো একটা বস্তু আছে যার ঘনত্ব এখানে খুবই বেশি, যার ঘনত্ব এখানে খুবই বেশি। আমরা জানি ব্যাপন মানে কি, ব্যাপন মানে হচ্ছে বক, ব থেকে হচ্ছে বেশি, ক থেকে হচ্ছে কম, তাহলে ব্যাপন মানে হচ্ছে বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। তার মানে হচ্ছে সিম্পল ডিফিউশন বা সাধারণ ডিফিউশনের মাধ্যমে কি হবে, সিম্পল ডিফিউশন বা সাধারণ ডিফিউশনের মাধ্যমে এই যে বেশি ঘনত্বের জিনিসগুলো কম ঘনত্বের দিকে চলে আসবে, তাহলে এটা হচ্ছে সাধারণ ব্যাপন, সরি সাধারণ ব্যাপন বা সাধারণ ডিফিউশন। সাধারণ ব্যাপন বা সাধারণ ডিফিউশন, সাধারণ ব্যাপন, সাধারণ ব্যাপন বা সিম্পল ডিফিউশন, সাধারণ ব্যাপন বা সিম্পল ডিফিউশন, সিম্পল ডিফিউশন, সিম্পল ডিফিউশন। সবাই এটা বুঝছেন? সবাই এটা বুঝছেন? সবাই এইটুকু বুঝছেন? সবাইকে এইটুকু বুঝছেন? বুঝলে কমেন্ট একটু নাম লেখেন। তাহলে আমি বললাম ব্যাপন কয় প্রকার, ব্যাপন দুই প্রকার। একটা হচ্ছে সিম্পল ডিফিউশন। ব্যাপন বা ডিফিউশন কয় প্রকার, এগুলো মেডিকেলে গিয়ে পড়তেন, এখনই বইয়ের মধ্যে দিয়ে দিছে, এই নতুন বইয়ের মধ্যে দিয়ে দিছে। ঠিক আছে, আচ্ছা আমিনুল ইসলাম ভাই, আমার কি হচ্ছে হায়ার ম্যাথ না? হ্যাঁ, কেন চান্স পাবেন না, অবশ্যই চান্স পাবেন আমিনুল। আচ্ছা, তারপরে দেখেন আমরা কি বললাম, ব্যাপন কয় প্রকার, আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। ব্যাপন, ব্যাপন ইংরেজি কি? ব্যাপন ইংরেজি হচ্ছে ডিফিউশন। ডিফিউশন, ডিফিউশন কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন, সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন। আরেকটা কি? আরেকটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন বা সুবিধাপ্রাপ্ত ব্যাপন, সুবিধাপ্রাপ্ত ব্যাপন। ঠিক আছে, আচ্ছা তো এখন ব্যাপারটা হচ্ছে এটা, এই সুবিধাপ্রাপ্ত ব্যাপনে হয় কি, এই সুবিধাপ্রাপ্ত ব্যাপনে কি হয় আসলে? স্যাড লাইফ। এই নোট তো ঠিক মতো কাজ করতেছে না এটা, কারণ এই পাশে মানে 2 নম্বর পেজ তো আর আসতেছে না। খুবই অসুবিধা। ওকে, দুই নম্বর পেজ আসতেছে না, এই নোটে প্রবলেম আছে। ব্যাকে যে কাজ করে না, দেখো এই যে ব্যাক কাজ করে না, নোটে প্রবলেম আছে। এটা যাই হোক, এদেরকে আবার একে বোঝাইতে হবে স্যাটেলাইট। আচ্ছা সমস্যা নাই, আমি বুঝাই দিতেছি। তাহলে এই যে এটা হচ্ছে দ্বিস্তরী কোরজিলির মডেল, দ্বিস্তরী কোরজিলির মডেল, ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল। যদি সাধারণ ব্যাপন হয়, একটা বস্তু ধরো এইদিকে অনেক বেশি পরিমাণে আছে, বেশি পরিমাণে আছে, এইদিকে কম পরিমাণে আছে, এইদিকে কম পরিমাণে আছে, তাহলে সাধারণ ব্যাপন মানে কি? সাধারণ ব্যাপন মানে হচ্ছে বক, বেশি থেকে কম, বেশি থেকে কম, বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। ঠিক আছে, তাহলে সরাসরি সরাসরি বেশি থেকে কমের দিকে চলে আসছে, তাহলে এটা হচ্ছে সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন, সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন, সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন। আরেকটা কি? আরেকটা হচ্ছে সুবিধাপ্রাপ্ত ব্যাপন বা ফ্যাসিলিটেড ডিফিউশন। সেখানে একটা আলাদা ক্যারিয়ার প্রোটিন থাকবে। কি থাকবে? ক্যারিয়ার প্রোটিন থাকবে। তাহলে ধরে নিলাম এই যে এটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন, এটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন বা বাহক, এটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন বা বাহক, ক্যারিয়ার প্রোটিন বা বাহক। এই ক্যারিয়ার প্রোটিন, তাহলে ক্যারিয়ার প্রোটিন বা বাহক দিয়ে কি হবে? এই যে বেশি থেকে কম, এখন একটা বাহকের মাধ্যমে যদি আসে, বাহকের মাধ্যমে যদি আসে, বাহকের মাধ্যমে, যেটা হচ্ছে বাহক, এটা হচ্ছে বাহক, ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন। আমরা কিন্তু কোষ ঝিল্লির গুরুত্বের মধ্যে পড়ছিলাম, এখানে বিভিন্ন ধরনের ক্যারিয়ার প্রোটিন আছে। তাহলে এর ক্যারিয়ার প্রোটিন মেইনলি ফ্যাসিলিটেড ডিফিউশন, ফ্যাসিলিটেড বা ফ্যাসিলিটি দেওয়া বা সুবিধা দেওয়া, এই ক্যারিয়ার প্রোটিনটা সুবিধা দেয় ব্যাপনকে। দ্যাটস ইট। তো এই সিম্পল ডিফিউশন আর এই ফ্যাসিলিটেড ডিফিউশন বা সুবিধাপ্রাপ্ত ডিফিউশন, সুবিধাপ্রাপ্ত বা ফ্যাসিলিটেড ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, এইগুলো হচ্ছে মেইনলি
নিষ্ক্রিয় প্রক্রিয়া। এগুলো হচ্ছে মেইনলি কি প্রক্রিয়া? এগুলো মেইনলি নিষ্ক্রিয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? এগুলো হচ্ছে মেইনলি নিষ্ক্রিয় প্রক্রিয়া। কিভাবে বুঝলাম আমরা? কারণ আমরা বলছিলাম ব্যাপন মানে হচ্ছে, আমরা পড়ছিলাম আগে, ব্যাপন এক ধরনের নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। ব্যাপন এক ধরনের নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। আর আরেকটা হচ্ছে যদি সরাসরি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, যদি সরাসরি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় তাহলে কি হবে? তাহলে এই দিক থেকে জিনিসপত্র এখানে চলে আসবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। কার মাধ্যমে? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিশোষণে কি হবে? এটিপি ক্ষয় হবে। কি হবে? এটিপি ক্ষয় হবে, ক্যারিয়ার প্রোটিন থাকবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের পরীক্ষায় কি আসবে? এটা হচ্ছে ব্যাপার। এখান থেকে আমাদের পরীক্ষায় কি আসবে? এটা হচ্ছে ব্যাপার। আমি আবারও বলে দিচ্ছি, এখান থেকে পরীক্ষায় কি আসবে? এখান থেকে পরীক্ষায় আসবে কোনটা নিষ্ক্রিয়, কোনটা সক্রিয়। কোনটা নিষ্ক্রিয়, কোনটা সক্রিয়। নিষ্ক্রিয় পরিবেশন কোনটা, বা প্যাসিভ কোনটা? প্যাসিভ হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। ব্যাপন বা ডিফিউশন। ঠিক আছে? দুই প্রকার, সিম্পল বা সাধারণ, আরেকটা হচ্ছে ফ্যাসিলিটেটেড বা সুবিধাপ্রাপ্ত। জাস্ট আপনি এটা জানেন কিনা, এটা জানলেই যথেষ্ট। ঠিক আছে? আর অ্যাক্টিভি লাগবে, এইটুকু জানলেই যথেষ্ট। আর এখান থেকে কি আসবে? সোডিয়াম পটাশিয়াম পাম্পে এটিপি খরচ হয়। তার মানে এটা একটা অ্যাক্টিভ বা সক্রিয় প্রসেস। ঠিক আছে? অ্যাক্টিভ বা সক্রিয় প্রসেস। তারপর কি জানা লাগবে? সোডিয়াম ভেতরে যায় নাকি বাইরে যায়? সোডিয়াম ভেতর থেকে বাইরে যায়। এই সোডিয়াম ভেতর থেকে বাইরে যায়। কয়টা? তিনটা। পটাশিয়াম বাইরে থেকে ভেতরে আসে। কয়টা? দুইটা। এটুকু জানলে যথেষ্ট। দ্যাটস ইট। এটুকু সবাই বুঝছেন কিনা ক্লিয়ারলি কমেন্টে আমাকে একটু জানান। তারপর আমরা খনিজ লবণ পরিশোষণের প্রভাবক নিয়ে কথা বলবো। কমেন্টে আমাকে একটু জানান এটুকু সবাই বুঝছেন কিনা ক্লিয়ারলি। আপনারা কি নিয়ে কমেন্ট করতেছেন আজকে আমি একটু অসুস্থ, এই কারণে হয়তো ক্লাসের মধ্যে এনার্জি কম। আই এম সরি ফর ইট। এটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে জানান একটু। আচ্ছা, ফাইজা আদিলা বুঝছে, নুসরাত নিশাত বুঝছে, সৈকত মন্ডল ক্লিয়ার, বাবুল ক্লিয়ার। ওকে, গুড টু নো দ্যাট। আচ্ছা, ব্যাক বেঞ্চার সৌরভ, আরেকবার মানে ক্লাস তো রিপিট করতে পারবি, ক্লাস মানে হচ্ছে রেকর্ড থাকবে তো, মানে হচ্ছে রিপিট করতে পারবি। ফিরোজ বলতেছে আগের পেজটা দেখান। এই বোর্ডে একটা প্রবলেম হচ্ছে, আগের পেজটা দেখানো যাচ্ছে না। এই যে আগের পেজটা দেখানো যাচ্ছে না। আমি ট্রাই করলাম বেশ কয়েকবার, বাট আগের পেজটা দেখানো যাচ্ছে না। ও ফাইন। দেখানো যাচ্ছে না আগের পেজটা কোনোভাবে, সরি ফর ইট। আচ্ছা, টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা, শেহজাদি আমিন, আগের ক্লাসগুলো করি নাই, একটু প্রবলেম হচ্ছে। এটা স্বাভাবিক, মানে হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার। কারণ ক্লাস করা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিল্ডিং মেকিং এর মতো। আপনি 2 তলায় না গিয়ে কিন্তু 3 তলায় উঠতে পারবেন না, 3 তলায় না গিয়ে 6 তলায় 5 তলায় মানে সিরিয়ালি না গেলে উঠতে পারবেন না। তো দ্যাটস ওয়াই ব্যাপারটা হচ্ছে এটা, যে আপনাকে অবশ্যই ক্লাসগুলো করে আসতে হবে। উদ্ভিদ সারিতত্ত্বের বাদবাকি যে ক্লাসগুলো আছে ওইগুলো করে তারপরে ক্লাস করতে আসলে বেটার হইতো, ভালো করে বুঝতে পারতেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই, আস্তে আস্তে সামনের দিকে আগাই। খনিজ লবণ পরিবেশনের কিছু প্রভাবক আছে। 8টা প্রভাবক আছে। 8টা প্রভাবকের নাম জানাটা গুরুত্বপূর্ণ। 8টা প্রভাবক আছে। 8টা প্রভাবকের নাম জানাটা গুরুত্বপূর্ণ। তাহলে খনিজ লবণ পরিবেশনের কি কি প্রভাবক আছে আমরা দেখি। খনিজ লবণ পরিশোষণের কি কি প্রভাবক আছে এগুলো আমরা দেখি। প্রভাবকগুলো আমরা বইয়ের মধ্যে লাল কলম দিয়ে একটু মার্ক করে রাখি, শুধু হেডিংগুলো মার্ক করে রাখি। প্রভাবকগুলো কি কি? 1 নম্বর প্রভাবক হচ্ছে আয়নের ঘনত্ব। 1 নম্বর প্রভাবক হচ্ছে আয়নের ঘনত্ব। 1 নম্বর প্রভাবক কি? ভয়ঙ্কর ব্যাপার। সেড লাইফ।
সৃজন রয় বা অনেকের আজেরা কমেন্টের জন্য, আচ্ছা কে কে আজেরা কমেন্ট করছে, এই কমেন্ট মানে কমেন্ট বক্সকে মেসেঞ্জার বক্স বানায় ফেলেন না আপনারা, ঠিক আছে? আচ্ছা, আরমান জালাল, এই চ্যাপ্টারটা এমনিতে অনেক হার্ড লাগে। আচ্ছা, এই মানে হচ্ছে আসলে কি কঠিন লাগতেছে আমি পড়াইতেছি যে? ওকে, খনিজ লবণ পরিশোষণের প্রভাবক। I'm sorry extremely. খনিজ লবণ পরিশোষণের প্রভাবক। খনিজ লবণ পরিশোষণের প্রভাবক। খনিজ লবণ পরিশোষণের প্রভাবক। খনিজ লবণ পরিশোষণের প্রভাবক। আচ্ছা, এখান থেকে এই নোট থেকে আমরা লিখি, এটা ভালো। খনিজ লবণ পরিশোষণে প্রভাবক। খনিজ লবণ পরিশোষণে প্রভাবক। পরিশোষণে কি কি প্রভাবক আছে? পরিশোষণে কি কি প্রভাবক আছে? কি কি প্রভাবক আছে আমরা দেখি। প্রথম প্রভাবকটা হচ্ছে আয়নের ঘনত্ব। প্রথম প্রভাবকটা কি? প্রথম প্রভাবকটা হচ্ছে আয়নের ঘনত্ব। প্রথম প্রভাবকটা হচ্ছে আয়নের ঘনত্ব। আয়নের ঘনত্ব। দ্বিতীয় প্রভাবকটা কি? শুধু নামগুলা, ঠিক আছে, শুধু নামগুলা। আয়নের ঘনত্ব। দ্বিতীয়টা হচ্ছে তাপমাত্রা। দ্বিতীয়টা হচ্ছে তাপমাত্রা। দ্বিতীয়টা হচ্ছে তাপমাত্রা। দ্বিতীয়টা হচ্ছে তাপমাত্রা। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে আলো। 3 নম্বরটা হচ্ছে আলো, শুধু হেডিং গুলো লাগবে। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে প্রস্বেদন। 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে অক্সিজেন। 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে অক্সিজেন। 5 নম্বরটা হচ্ছে অক্সিজেন। 6 নম্বরটা কি? 6 নম্বরটা হচ্ছে শ্বসনিক বস্তু। 6 নম্বরটা কি? 6 নম্বরটা হচ্ছে শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু। আচ্ছা, এখানে আরো কয়েকটা বাকি আছে। 7 হচ্ছে আয়নের পারস্পরিক ক্রিয়া। 8 হচ্ছে বৃদ্ধি অঞ্চল। 7 হচ্ছে আয়নের পারস্পরিক ক্রিয়া। আয়নের পারস্পরিক ক্রিয়া। 8 হচ্ছে বৃদ্ধি অঞ্চল। 8 হচ্ছে বৃদ্ধি অঞ্চল। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমাকে বলতে বলা হয় যে কোন পয়েন্ট আমাকে জানতেই হবে, সেটা হচ্ছে আমি বলবো 7 নম্বর পয়েন্ট। এই 7 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই 7 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই 7 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই 7 নম্বর পয়েন্টটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আয়নের পারস্পরিক ক্রিয়া, ঠিক আছে। এটা থেকে বিভিন্ন সময় বোর্ডে এমসিকিউ আসে বা মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউ আসছে বলে মনে হয় না, কিন্তু বোর্ডে এমসিকিউ আসে এখান থেকে। এখানে হয় কি যে হচ্ছে ধরো একটা আয়ন শোষিত হইতেছে, সে শোষিত হওয়ার পাশাপাশি যদি অন্য কোনো আয়ন সেখানে থাকে তাহলে সেই ক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো মেইনলি যদি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, এরা যদি এখানে উপস্থিত থাকে, এদের উপস্থিতি হচ্ছে পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। এই লাইনটা লাগবে, এটা এমসিকিউ আসবে। বইয়ের মধ্যে মার্ক করে রাখেন যে ক্যালসিয়াম আয়নের শোষণ, এটা ক্যালসিয়াম না, সরি, পটাশিয়াম আয়নের শোষণ বাধাগ্রস্ত করে কোনটা? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এইটা লাগবে, ঠিক আছে, এটা লাগবে। আতাহার মুহতাসিম মাহাদি বলছে পিএইচ কই? পিএইচ তো এখানে দেয়া নাই বাবা, পিএইচ তো এখানে দেয়া নাই। আচ্ছা, আমরা হচ্ছে
এখন সিরিয়ালি আসি, আমরা সিরিয়ালি আসি। বৃদ্ধি অঞ্চল, বৃদ্ধি অঞ্চলের সাথে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, বৃদ্ধি অঞ্চলের সাথে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে এগুলো আমরা কেন শিখবো, এর কারণটা বলি। এর কারণটা হচ্ছে এটা, ধরেন আমি বললাম যে শ্বসনিক বস্তু কম থাকলে শ্বসন হার কম হয়, ভালো কথা। আর লবণ পরিশোষণও তখন কম হয়, লবণ পরিশোষণও তখন কম হয়, ভালো কথা। তাহলে দেখেন, আমরা যদি একটা সমানুপাতিক ব্যস্তানুপাতিকে যাই, এ সমানুপাতিক বি, তার মানে এ যদি কমে বিও কমবে, এ ব্যস্তানুপাতিক বি, তার মানে এ যদি বাড়ে বি কমবে। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি শ্বসনিক বস্তু যদি কমতেছে, শ্বসন হারও কমতেছে। তার মানে শ্বসনিক বস্তু শ্বসন হারের সমানুপাতিক, শ্বসন হার কমলে লবণ পরিশোষণও কমে, তার মানে শ্বসনিক বস্তু লবণ পরিশোষণের হারও সমানুপাতিক। তাহলে মেইনলি আমরা এখানে যে কাজটা করব, শ্বসনিক বস্তু সমানুপাতিক লবণ পরিশোষণ, এটা দিয়ে রাখলে বুঝতে পারবো যে শ্বসনিক হার যদি কমে তাহলে লবণ পরিশোষণ কমবে, শ্বসনিক হার যদি বাড়ে তাহলে লবণ পরিশোষণ বাড়বে। তো আলটিমেটলি এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে এই জিনিসগুলো শিখা, এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন। এবং এই যে ওয়েটা মনে রাখার, এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা জানাবেন আমাকে। নয়তো বাংলা লাইন দিয়ে আপনারা সহজে মনে রাখতে পারবেন না, ঠিক আছে? বাংলা লাইন দিয়ে আপনারা সহজে মনে রাখতে পারবেন না, এইভাবেই মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথম থেকে আসি। আয়নের ঘনত্ব, ক্ষেত্রে হচ্ছে এটা, আয়নের ঘনত্ব হচ্ছে এটা যে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত গিয়ে তারপর বাড়বে, ঠিক আছে? একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত গিয়ে বাড়বে। সুতরাং আয়নের ঘনত্ব এখানে কোনো ফ্যাক্ট না, আয়নের ঘনত্ব এখানে ফ্যাক্ট না, এটা আয়নের ঘনত্ব ফ্যাক্ট, তবে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত গিয়ে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, মনিরা দাহান বলতেছে আরেকবার বুঝি নাই। আচ্ছা, এখানে বুঝাই দিলেই বুঝবেন। তাপমাত্রা, আচ্ছা, একটা নির্দিষ্ট মাত্রা, যদি একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত তাপমাত্রা, সংকীর্ণ মাত্রা পর্যন্ত বা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত তাপমাত্রা যখন বাড়ে, খনিজ লবণ পরিশোষণও তখন বাড়ে। তাহলে এটা সমানুপাতিক, আমরা সমানুপাতিক ধরতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আলো পরোক্ষভাবে লবণ পরিশোষণ প্রক্রিয়ায় ভূমিকা রাখে। কিভাবে আমরা যদি দেখি, আলোর সাথে পত্ররন্ধ্র মানে হচ্ছে পত্ররন্ধ্রের একটা ভূমিকা আছে। আলোর সাথে পত্ররন্ধ্রের ভূমিকাটা কি, ম্যাক্সিমাম পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে আর রাতের বেলা বন্ধ থাকে, ব্যতিক্রমটা হচ্ছে পাথরকুচি গাছের পাতা, ঠিক আছে? পাথরকুচি গাছের পাতা, সেটা হচ্ছে রাতের বেলা খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে, এটা হচ্ছে ব্যতিক্রম। তো আমরা জানি প্রচ্ছেদন, এই আলো এবং প্রচ্ছেদন এরা একে অপরের সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড আমি একটু দেখাচ্ছি আপনাদের। ধরেন এটা হচ্ছে একটা ভূমি, মাটি আছে এখানে, মূল রুম প্রধান মূল, উদ্ভিদ, এটা হচ্ছে গাছের পাতা, এই যে পত্ররন্ধ্র, ঠিক আছে? এখন এটা হচ্ছে সূর্য, সূর্য থেকে আলো আসতেছে, তার মানে এই মুহূর্তে দিন। আচ্ছা, এই পত্ররন্ধ্র দিনের বেলা খোলা আছে, পত্ররন্ধ্র কি দিনের বেলা খোলা থাকে, তার মানে এই যে এখান দিয়ে পানি প্রচ্ছেদন প্রক্রিয়ায়, এই দিক দিয়ে পানি প্রচ্ছেদন প্রক্রিয়ায়, সরি, অসুস্থ থাকে সব উলটপালট হয়েছে, জল, জাইলেমের প্রথম অক্ষর জ, জলের প্রথম অক্ষর জ, ঠিক আছে? তো মেইনলি এই যে জল, জাইলেম নামক নলটা এই জল বা পানিকে পাতায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? পাতায় নিয়ে যাবে। আচ্ছা, পাতায় গিয়ে যদি পানি অতিরিক্ত হয়ে যায় তাহলে আলটিমেটলি এই পত্ররন্ধ্র দিয়ে এই পানিটা পরিবেশে চলে আসবে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলতেছি আমরা প্রচ্ছেদন। কি বলতেছি? প্রচ্ছেদন। তার মানে প্রচ্ছেদন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তার মানে পানি এই দিক দিয়ে কম ঢুকবে, পানি যদি কম ঢুকে তার সাথে আলটিমেটলি খনিজ লবণও কি কম ঢুকবে। বেসিকটা বুঝছেন? বা ধরেন দিনের বেলা পত্ররন্ধ্র খোলা আছে, তার মানে পানি এই দিক দিয়ে আসতেছে, প্রচ্ছেদন প্রক্রিয়ায় অতিরিক্ত পানি বের হয়ে যেতেছে, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে প্রচ্ছেদন হইতেছে, পানি এই দিক দিয়ে জাইলেম দিয়ে ঢুকতেছে। এখন ধরেন এই মুহূর্তে রাত, রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ আছে, ঠিক আছে? পত্ররন্ধ্র যদি বন্ধ থাকে তাহলে প্রচ্ছেদন রেট এই মুহূর্তে কম, মানে পানি কম বের হইতেছে, তার মানে এই যে এখানে পানির টান কম, খনিজ লবণ কম আসতেছে। এটা কি বুঝছেন? আসলে এটা কি বুঝছেন?
এটা কি বুঝছেন যে তাপমাত্রা কিভাবে আসলে প্রসাধনের সাথে জড়িত? তাপমাত্রা প্রসাধনের সাথে জড়িত, কারণ সূর্যের আলো সব একটা আরেকটার সাথে রিলেটেড, পরিবেশের ফ্যাক্টর একটা আরেকটার সাথে। এই যে বেসিক কনসেপ্ট আমি বললাম, এই ঘটনাটা, এই গল্পটা আপনারা হচ্ছে বুঝতে পারতেছেন কিনা? আচ্ছা, কাজী সানজি বলতেছে বেশি খারাপ লাগতেছে ক্লাস নিতে, দ্য শো মাস্ট গো অন অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারণ আমার যেটা ডেডলাইন বা আমার যেটা মানে শিডিউল দেওয়া, যেদিন আমি ক্লাস নিব ওই দিন তো ক্লাস নিতে হবে। আপনাদের এমনিতে অনেক ক্লাস মিস গেছে, তো আমি যেটা চাইতেছি হচ্ছে আমার যে ক্লাসটুকু আছে, আমার যে পার্টটুকু আছে, এই পার্টটুকুতে কোনো ঝামেলা না হোক। আমার পার্টটুকু নিয়ে আপনাদের যাতে কোনো টেনশন না থাকে যে ভাই বলছে ক্লাস নিবে, তার মানে ভাই ক্লাস নিবে, দ্যাটস ইট, প্যারা নাই। দ্য শো মাস্ট গো অন একটা কথা আছে এরকম, বুঝছেন কিনা বলেন? তার মানে আমরা আগের জায়গায় চলে যাই, আগের পেজে চলে যাই। তার মানে আমরা বুঝলাম এই আলো এবং প্রসাধন এরা খনিজ লবণ পরিশোষণকে প্রভাবিত করবে, ঠিক আছে? প্রভাবিত করবে। এখন অক্সিজেন, তাহলে অক্সিজেনের সাথে হচ্ছে এই খনিজ লবণ পরিশোষণের সমানুপাতিক সম্পর্ক। অক্সিজেন যদি কম হয় তখন খনিজ লবণ পরিশোষণও কমে যায়, ঠিক আছে? আচ্ছা, সাখাওয়াত হোসেন সৈকত, এইটা তো হচ্ছে আপনি ক্লাস 9-10-এ পড়ে আসছেন। সাখাওয়াত হোসেন সৈকত ক্লাস 9-10-এ পড়ে আসছেন, হ্যাঁ? আচ্ছা, হুমায়রা তো সাদিয়া, স্যার কি ট্রান্সপিরেশন পড়াচ্ছেন? কেউ একটু বলো তো। না, আমি ট্রান্সপিরেশন বা প্রসাধন পড়াইতেছি না। আচ্ছা, শ্বসনিক বস্তুর ক্ষেত্রে হয় কি, শ্বসনিক বস্তুর সাথে হচ্ছে আলটিমেটলি খনিজ লবণ পরিশোষণের সমানুপাতিক সম্পর্ক। শ্বসনিক বস্তু যদি কমে যায় তাহলে শ্বসন হার কমে গেলে খনিজ লবণ পরিশোষণও কমে যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন প্রসাধন স্টার্ট করব আর কি। আমরা এখন প্রসাধন স্টার্ট করব। আমরা প্রসাধন ইংরেজি হচ্ছে ট্রান্সপিরেশন। আচ্ছা, এখন এই প্রসাধন স্টার্ট করব। আচ্ছা, পানি পত্ররন্ধ্র থাকে, তার কাজ কি? পানি পত্ররন্ধ্রের কাজটা হচ্ছে পরিবেশের আপেক্ষিক আর্দ্রতার সাথে সম্পর্কিত, ঠিক আছে? আপনি পানি পত্ররন্ধ্রটা আরেকবার রিডিং পড়বেন, কমেন্টের আইডি নাম হচ্ছে বায়োলজি। পানি পত্ররন্ধ্রটা আরেকবার রিডিং পড়বেন, রিডিং পড়লেই বলবেন হচ্ছে এটা যে হচ্ছে এখানে আপেক্ষিক আর্দ্রতার একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, প্রসাধনে আমরা চলে আসি। তার আগে একটা গাছ আমরা এখানে আঁকার চেষ্টা করি। যদিও আমার হচ্ছে আর্ট স্কিল খুব একটা ভালো না, বাট তারপরেও চেষ্টা করতে দোষের কিছু নাই। আচ্ছা, এটা হচ্ছে গাছের সবুজ পাতা। আচ্ছা, এটা হচ্ছে প্রধান মূল। আচ্ছা, প্রধান মূল থেকে এখন কিছু শাখা বের হবে, এগুলো হচ্ছে শাখা মূল। এখন এই শাখা মূলের এখানে কিছু রোম থাকবে, এই যেগুলো হচ্ছে মূল রুম, এগুলো হচ্ছে মূল রুম, বুঝছেন? এই যে এটা হচ্ছে প্রধান মূল, এই যে লাল যে অংশটা আমি এখানে আঁকছি, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রধান মূল, এটা হচ্ছে প্রধান মূল। এই প্রধান মূল থেকে কিছু শাখা বা ব্রাঞ্চ বের হয়েছে, এই যে এগুলো হচ্ছে শাখা মূল। এই শাখা মূলের মধ্যে কিছু রোম আছে, এগুলো হচ্ছে মূল রুম, ঠিক আছে? এগুলো হচ্ছে মূল রুম। আচ্ছা, এখন এখানে কি আছে? আচ্ছা, সবুজ দেখা যায় না। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, সবুজ দেখা যায় না। সবুজ যদি দেখা না যায় তাহলে কি দিয়ে আঁকা যেতে পারে? ব্লু কালার গাছ হয়। এখন দেখা যায়? আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে? আচ্ছা ভাই, পিএইচটা একটু বুঝাই দিয়েন, এটা কি বুঝাইছে বুঝি নাই। ভাই এস আসিফ, এখানে পিএইচটা কই আসছে? আমি তো এই পেজের মধ্যে 292 নাম্বার 293 নম্বর পেজের মধ্যে, আচ্ছা, পিএইচ ফ্যাক্টটা তো পাচ্ছি না আমি। দেখ, 8টা পয়েন্ট দেওয়া আছে, 8টা পয়েন্টের মধ্যে হচ্ছে মানে পিএইচটা নাই, ঠিক আছে? 8টা পয়েন্টের মধ্যে পিএইচটা নাই, 8টা পয়েন্টের মধ্যে পিএইচ নাই, ঠিক আছে?
আসিফ 8টা পয়েন্টের মধ্যে পিএইচ নাই, সুতরাং কোনো লাইনের মধ্যে যদি পিএইচ লেখা থাকে ওইটা নিয়ে হচ্ছে কনসার্ন হওয়ার কিছু নাই। ঠিক আছে আসিফ, পিএইচ নাই, 8টা পয়েন্টের মধ্যে পিএইচ নাই আসিফ, বইটা ভালো করে দেখ। আচ্ছা ওকে, আমরা এখানে চলে আসি। তো আমরা জানতাম এই মূলের ফাঁকে ফাঁকে এখানে কি আছে, মাটি আছে, কি আছে, মাটি আছে, কি আছে, মাটি আছে। তাহলে আমরা ধরে নিই যে এগুলো হচ্ছে মাটি, এগুলো হচ্ছে মাটি, এই যে মাটি 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 মাটি, এগুলো হচ্ছে মাটি, মাটির কণা, মাটির কণা। ফাঁকে ফাঁকে কি আছে, ফাঁকে ফাঁকে আছে হচ্ছে পানি, ফাঁকে ফাঁকে কি আছে, ফাঁকে ফাঁকে আছে হচ্ছে পানি। তাহলে যেগুলো হচ্ছে পানি, এগুলো হচ্ছে পানির অণু, 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 পানির অণু। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাপিলারি ওয়াটার, এটার নাম হচ্ছে ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক পানি, ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক পানি। উদ্ভিদের জন্য সবচেয়ে সহজলভ্য পানি, উদ্ভিদের জন্য সবচেয়ে সহজলভ্য পানি হচ্ছে এটা। এখন এই পানিটাকে এই যে এই মূলের যে অংশটা অগ্রভাগ, মূলের যে অংশটা অগ্রভাগ, যেটা হচ্ছে অধিক বিভাজিত হইতেছে, এই অগ্রভাগের নবগঠিত যে কোষগুলো আছে সেই কোষগুলা বেশি শোষণ করবে পানি আর খনিজ লবণ, পানি আর খনিজ লবণ। আচ্ছা, আর এই যে মূলরুমের যে অংশটুকু আছে, মূলরুমের যে অংশটুকু আছে সেটা হচ্ছে অল্প পরিমাণে শোষণ করবে, শোষণ করে এই যে এখানে একটা নল থাকবে, এখানে একটা নল থাকবে, সেই নলের নাম হচ্ছে জাইলেম, সেই নলের নাম হচ্ছে জাইলেম। এই জাইলেম নামক নলটা এই পানিটাকে কোথায় নিয়ে যাবে? এই পানিটাকে নিয়ে যাবে পাতায়, এই পানিটাকে নিয়ে যাবে কোথায়? পাতায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? পাতায় নিয়ে যাবে। ঠিক আছে। আর এই যে দেখ এখানে আছে সূর্য, এখানে আছে সূর্য, সূর্য থেকে এখানে কি আসবে? সূর্য থেকে এখানে আসবে হচ্ছে সূর্যের আলো, সূর্য থেকে এখানে আসবে হচ্ছে সূর্যালোক। এই যে পাতাটা সবুজ, কেন সবুজ হইলো? কারণ এখানে কি আছে? এখানে ক্লোরোফিল আছে। কি আছে? এখানে ক্লোরোফিল আছে। এখানে কি আছে? ক্লোরোফিল আছে। এখানে ক্লোরোফিল আছে। কি আছে? ক্লোরোফিল আছে, ক্লোরোফিল আছে। আর এই যে গাছের নিচে আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনি পরিবেশে কি ত্যাগ করতেছেন? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে, পাতার কোষের ক্লোরোপ্লাস্টে ঢুকবে। এখন কিভাবে ঢুকবে? কিভাবে ঢুকবে? এই যে সবুজ পাতাটা, সবুজ পাতা না, আমরা একটা ব্ল্যাক পাতা এখানে জুম করি, ব্ল্যাক পাতা এখানে জুম করি। আচ্ছা, এই যে পাতা, এই পাতা আমরা একটা স্টোরি পড়তেছি, ধরো স্টোরির নাম হচ্ছে ট্রাভেল ইনটু এ লিফ, পাতার ভিতরে যাওয়া। ঠিক আছে। এই পিএইচ নিয়ে এত কাহিনী হওয়ার কি আছে? আমি তো বুঝি নাই পিএইচ এর কি বুঝেন নাই। পিএইচ হচ্ছে মানে হচ্ছে হাইড্রোজেন মানে হচ্ছে ঋণাত্মক লগারিদমের মানকে পিএইচ বলে। মানে এটা নিয়ে হচ্ছে কনসার্নটা কি আপনাদের, এটা বলেন। মানে পিএইচ বুঝেন নাই, পিএইচ কি আছে এখানে, কি লেখা আছে পিএইচ সম্পর্কে, এটা আমাকে কমেন্টে বলেন তো। মানে আপনার সমস্যা জানেন কি? আপনাদের সমস্যা হচ্ছে এটা যে ওই দিক দিয়ে কোটি টাকার লস হয়ে যেতেছে, ওইটা নিয়ে কনসার্ন, এই দিক দিয়ে 10 টাকা লস হয়ে যেতেছে, এটা নিয়ে আপনারা খুব কনসার্ন। সমস্যা হচ্ছে এটা। পিএইচ নিয়ে আপনার প্রবলেমটা কি? পিএইচ নিয়ে আপনার প্রবলেমটা কি, এটা আমাকে বলেন। আমি সলভ করে দিব, অসুবিধা নাই। মাই জব টু এক্সপ্লেন ইউ। আমার কাজই হচ্ছে আপনাকে এটা এক্সপ্লেন করা। যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে হবে আপনার শর্টেজ আছে, আপনি বলবেন, আমি এক্সপ্লেন করে দেবো, বেড়া নাই। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা যা বললাম, এই পাতার মধ্যে বিভিন্ন ছিদ্র আছে। ঠিক আছে। এই ছিদ্রগুলোকে বলি আমরা, এই যে ছিদ্র বা রন্ধ্র আছে, ছিদ্র বা রন্ধ্র আছে, এই ছিদ্র বা রন্ধ্র আছে, এই ছিদ্র বা রন্ধ্রগুলোকে বলি আমরা পত্ররন্ধ্র। কি বলি? পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র ইংরেজি হচ্ছে স্টোমাটা। এই পত্ররন্ধ্র ইংরেজি হচ্ছে স্টোমাটা। পত্ররন্ধ্র ইংরেজি হচ্ছে স্টোমাটা। এখন এই পত্ররন্ধ্র ইংরেজি স্টোমাটা, কেন স্টোমাটা হইলো? স্টোমাটা বলতে আমরা কি বুঝি? যদি কোনো শব্দের মধ্যে এটা দেওয়া থাকে, স্টোমাটা, স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র। যদি কোনো শব্দের মধ্যে এটা দেওয়া থাকে, এটা মানে হচ্ছে বহন করা, এটা মানে হচ্ছে বহন করা। এই যে স্টোম, এই স্টোম শব্দটা এখানে কার সাথে রিলেটেড? এই স্টোম শব্দটা এখানে কার সাথে রিলেটেড? এই স্টোম শব্দটা এখানে একটা শব্দের সাথে রিলেটেড, সেটার নাম হচ্ছে স্টোমোডিয়াম। স্টোমোডিয়াম, স্টোমোডিয়াম। আচ্ছা, আপনারা যখন আরেকটু বড় হবেন, মেডিকেলের ফার্স্ট ইয়ারে যাবেন বা ইউনিভার্সিটিতে গিয়ে মাইক্রোবায়োলজি, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, ফার্মাসি বা লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো যদি পড়েন, সেখানে এমব্রায়োলজির কিছু পার্ট পাবেন আপনারা, হিউম্যান এমব্রায়োলজির বা এমব্রায়োলজির পার্ট পাবেন। এমব্রায়োলজির ক্ষেত্রে এমব্রায়ো বা ভ্রূণের ক্ষেত্রে মুখের দিকের যে ছিদ্র ধরনের একটা আছে মুখের দিকে, আর একটা আছে পায়োর দিকে। ঠিক আছে। আচ্ছা, তো মুখের দিকের যে ছিদ্রটা, সেই অংশটাকে বলি আমরা স্টোমোডিয়াম। কি বলি? স্টোমোডিয়াম। আর পায়োর দিকের যে ছিদ্র, সেই অংশটাকে বলি আমরা প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়াম, প্রোক্টোডিয়াম। বেসিক। তাহলে প্রোক্টো বলতে মূলত এখানে পায়োর অংশকে বোঝায়, প্রোক্টো বলতে এখানে মূলত পায়োর অংশকে বোঝায়, আর স্টোমো বলতে এখানে মূলত মুখের অংশকে বোঝায়। ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, তাহলে এটা মানে বহন করা, স্টোম মানে হচ্ছে মুখের দিকের ছিদ্রের মতো।
হা করলে মুখের দিকের ছিদ্রের মতো। আপনারা মনে করে দেখেন ঘাসফড়িং এর মধ্যে কিন্তু স্ট্রোমোডিয়াম এবং প্রোক্টোডিয়াম অংশটা আছে। সেই ঘাসফড়িং এর পরিপাকতন্ত্রের মুখের দিককার অংশ কিন্তু স্টোমোডিয়ামে, আর ঘাসফড়িং এর পায়র দিককার অংশ ইলিয়াম, তারপরে হচ্ছে রেকটাম, সেই পায়র দিককার অংশ কোনগুলা, পায়র দিককার অংশগুলো কিন্তু প্রোক্টোডিয়ামে আছে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে স্টোম বলতে এখানে কোনো ছিদ্র আছে যেটা মুখের মুখছিদ্রের মতো কোনো ছিদ্র, তাহলে এটা মানে বহন করা, স্টোম মানে হচ্ছে মুখের ছিদ্রের মতো কোনো ছিদ্র বহন করা। তাহলে স্টোমাটা মানে হচ্ছে পাতার মধ্যে মুখের ছিদ্রের মতো কোনো একটা ছিদ্র বহন করতেছে, যেটা হচ্ছে এরকম। মুখের ছিদ্র কিরকম, এই যে এটা হচ্ছে উপরের লিপস, আমি তো লিপস ভালো আঁকতে পারি না রে, লিপস কিভাবে আঁকে, এটা হচ্ছে উপরের লিপস, আর এই যে এটা হচ্ছে নিচের লিপস, নিচের লিপস, ঠিক আছে, এটা হচ্ছে নিচের লিপস। এরকম ছিদ্র আছে পাতার মধ্যে, পাতার মধ্যে এই যেরকম ছিদ্র আছে এটাকে আমরা কি বলতেছি, এই যে ছিদ্র আছে এই ছিদ্রটাকে আমরা বলতেছি স্টোমাটা বা পত্ররন্ধ্র। ছিদ্রটাকে আমরা কি বলতেছি, স্টোমাটা বা পত্ররন্ধ্র। বেসিক বুঝছেন? আচ্ছা, এটা মানে বহন করা। এটা দিয়ে বইয়ের মধ্যে আর কি কি ওয়ার্ড আছে? আচ্ছা, মাহিয়া জান্নাত মিধ, হ্যাঁ ওইখানে পিএইচ মানে হেডলাইনে পিএইচ লেখা আছে, তো কি হয়েছে, পিএইচ একটা প্রভাবক, শেষ, সিম্পল ইস্যু। পিএইচ একটা প্রভাবক, হ্যাঁ, এত অসুবিধাটা হয়েছে কি, প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্টের মধ্যে তো পিএইচ এর ব্যাপার ছিল, আমি আগেই পড়ায় ফেলছি। প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্টের মধ্যে পিএইচ এর একটা ব্যাপার ছিল, ঠিক আছে, প্রোটন এবং মনে করে দেখেন সেখানে তো পড়ায় ফেলছি, ওটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা এইটুকু মুছে ফেলি। এটা দিয়ে বইয়ের মধ্যে আর কি কি শব্দ আছে আমাকে বলেন তো, এটা দিয়ে বইয়ের মধ্যে আর কি কি শব্দ আছে বলেন, স্টোমাটা ছাড়া। স্টোমাটা ছাড়া এটা দিয়ে বইয়ের মধ্যে আর কি কি আছে? না, সমস্যার কিছু নেই। কেউ কমেন্টে জানাচ্ছে না এখনো এটা দিয়ে বইয়ের মধ্যে কি কি শব্দ আছে। কর্ডাটা, আচ্ছা হ্যাঁ সরে দাঁড়াবো, আচ্ছা হ্যাঁ ভেরি গুড। কর্ডাটা, কর্ডাটা বানান কি ঠিক লিখছিস নাকি ভুল লিখছিস? প্লাজমোডেসমাটা, ও বাবা রে বাবা। আচ্ছা অনেকে, আচ্ছা কর্ডাটা, আচ্ছা দেখেন এই যে কর্ড মানে হচ্ছে সুতা, কর্ড মানে হচ্ছে সুতা, ঠিক আছে, এটা মানে হচ্ছে বহন করা, এটা মানে হচ্ছে বহন করা। তাহলে সুতা বহন করা, আমরা একটা সুতা বহন করতেছি কিন্তু এখানে, এই যে স্পাইনাল কর্ড, এই যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, নোটু কর্ড, স্পাইনাল কর্ড, নোটু কর্ড, এরকম অনেকগুলা কর্ড কিন্তু আমরা বহন করতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা, আচ্ছা আচ্ছা বুঝছেন কর্ডাটা। তারপরে ধরেন একাইনোডার্মাটা, 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 এটা মানে কি, এটা মানে বহন করা, বহন করা। ডার্ম, ডার্ম মানে হচ্ছে ত্বক, ডার্ম মানে হচ্ছে ত্বক। একাইনো শব্দটা আসছে মানে একাইনেথাস থেকে, একাইনেথাস মানে হচ্ছে কাঁটা, একাইনেথাস মানে হচ্ছে কাঁটা, তার মানে ত্বকে কি বহন করা, ত্বকে কাঁটা বহন করা। তাহলে এই পর্বের একাইনোডার্মাটা সবাই হচ্ছে কণ্টক বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, অনেকেই বলতেছে আরো প্লাজমোডেসমাটা, বাবা রে বাবা, প্লাজমোডেসমাটা, ডেসমাটা, এটা মানে বহন করা, এটা মানে কি, এটা মানে বহন করা, ঠিক আছে। আচ্ছা, এই ডেসমোজোম নামে একটা ব্যাপার আছে, ঠিক আছে, এগুলো আর বড় হয়ে আপনারা শিখবেন। এদেরকে বলা হয় সেলুলার জাংশন, ডেসমোজোমকে বলা হয় সেলুলার জাংশন। জাংশন মানে কি সংযোগ, সেলুলার মানে কি কোষীয় সংযোগ। এখানে কি আছে, প্লাজমা আছে, তাই না? তাহলে ধরেন প্লাজমা মানে কি তরল, এটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষের মধ্যে তরল আছে, এই কোষের মধ্যে তরল আছে, একটা সংযোগ স্থাপন করে দিলাম আমরা একটা নল দিয়া, প্লাজমোডেসমাটা, ঠিক আছে। আচ্ছা, বুঝাইতে পারলাম? অনেকে বলতেছে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা, এটা মানে বহন করা, ভার্টিব্রা মানে কশেরুকা। তাহলে আলটিমেটলি এই যে কশেরুকা বহন করতেছে যারা, তারা ভার্টিব্রাটা। দ্যাটস ইট। আমরা এখন আমাদের আজকের আলোচনার টপিকে ফিরে আসি। হ্যাঁ, ওকে, আজকের আলোচনার টপিকে ফিরে আসি। তাহলে স্টোমাটা, স্টোমাটা মানে কি, স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র মানে কি, পত্ররন্ধ্র মানে হচ্ছে স্টোমাটা, পত্ররন্ধ্র মানে হচ্ছে স্টোমাটা, পত্ররন্ধ্র মানে হচ্ছে স্টোমাটা। সবাই বুঝছেন? সবাই বুঝছেন পত্ররন্ধ্র মানে কি? পত্ররন্ধ্র মানে হচ্ছে স্টোমাটা। এখন এই যে পত্ররন্ধ্র, এই যে পত্ররন্ধ্র আছে, এই যে পত্ররন্ধ্র, এটা হচ্ছে একটা পাতা, এটা হচ্ছে একটা পাতা, এটা হচ্ছে একটা পাতা।
এই পাতার মধ্যে এরকম পত্ররন্ধ্র তো অনেকগুলো আছে, অনেকগুলো আছে, একটা দুইটা না। এই যে আরেকটা রন্ধ্র আছে, এই যে আরেকটা রন্ধ্র আছে, এই যে আরেকটা রন্ধ্র বা ছিদ্র আছে, 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 এরকম অনেকগুলো পত্ররন্ধ্র বা মানে ছিদ্র আছে, ঠিক আছে। এখন এই পত্ররন্ধ্রের দুই দিকে, এই পত্ররন্ধ্রের দুই দিকে, এই পত্ররন্ধ্রের দুই দিকে পত্ররন্ধ্রকে দেখে রাখার জন্য দুইটা কোষ থাকে, দুইটা কোষ থাকে, অর্ধচন্দ্রাকৃতির দুইটা কোষ থাকে। এই যে এখন যে ছবিটা আমি আঁকতেছি, এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বোর্ড পরীক্ষার এমসিকিউ এর জন্য, বোর্ড পরীক্ষার এমসিকিউ এর জন্য, আপনার বোর্ড পরীক্ষা বা কলেজের পরীক্ষার এমসিকিউ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড বা কলেজের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছবি থেকে এমসিকিউ আসবে, এই ছবি থেকে এমসিকিউ আসবে, মার্ক মাই ওয়ার্ড, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ভিডিও স্ন্যাপ করে রেকর্ড করে রাখতে পারেন, পরীক্ষা এখান থেকে আসবে। এই দেখেন, আমাদের বাসাবাড়ির বাইরে, আমাদের বাসাবাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা কি রাখি? গার্ড রাখি, তাই না? কি রাখি? গার্ড রাখি, জিওআরডি, গার্ড রাখি। কি রাখি? গার্ড রাখি। তাহলে গার্ডদের কাজ কি? গার্ডের কাজ হচ্ছে মানে আমাদের বাসাবাড়িটা রক্ষা করা, দেখে রাখা। তাহলে গার্ড বলতে মূলত আমরা রক্ষী বলি, নিরাপত্তা রক্ষী। তাহলে গার্ড সেল, গার্ড সেল মানে হচ্ছে রক্ষী কোষ। গার্ড সেল মানে কি? গার্ড সেল মানে হচ্ছে রক্ষী কোষ। গার্ড সেল মানে হচ্ছে রক্ষী কোষ, ঠিক আছে? হ্যাঁ, শিওর শট, এক্স্যাক্টলি আবু ওবাইদা। গার্ড সেল মানে হচ্ছে রক্ষী কোষ। তাহলে রক্ষী কোষের কাজ হচ্ছে বা গার্ড সেলের কাজ হচ্ছে এই যে পত্ররন্ধ্র বা ছিদ্রটা আছে এটাকে গার্ড দিয়ে রাখা, এটাকে গার্ড দিয়ে রাখা। এটা দেখতে অর্ধচন্দ্রাকৃতির। একটা চাঁদ কিরকম? চাঁদ হচ্ছে এরকম, চাঁদ হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে চাঁদ মাঝখান থেকে কেটে ফেললে অর্ধচন্দ্রাকৃতির, অর্ধচন্দ্রাকৃতির, ঠিক আছে? তাহলে অর্ধচন্দ্রাকৃতির দুইটা রক্ষী কোষ, অর্ধচন্দ্রাকৃতির দুইটা রক্ষী কোষ, ঠিক আছে? অর্ধচন্দ্রাকৃতির দুইটা রক্ষী কোষ, এই যে একটা, এই যে একটা, এই দুইটা রক্ষী কোষ এভাবে আছে, দুইটা রক্ষী কোষ এভাবে আছে। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে গার্ড সেল, এগুলো হচ্ছে গার্ড সেল বা রক্ষী কোষ। এগুলো কি? এগুলো হচ্ছে গার্ড সেল বা রক্ষী কোষ, গার্ড সেল বা রক্ষী কোষ, ঠিক আছে? গার্ড সেল বা রক্ষী কোষ। আচ্ছা, আর এই যে এটা তো হচ্ছে পত্ররন্ধ্র, এটা কি? এটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা, এটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা, এটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা, পত্ররন্ধ্র বা স্টোমাটা। এখন গার্ড সেল বা রক্ষী কোষ, এটা কি উদ্ভিদের কোষ নাকি প্রাণীর কোষ? আমাকে কেউ বলেন তো, এটা কি উদ্ভিদের কোষ নাকি প্রাণীর কোষ? উদ্ভিদের কোষ। যদি উদ্ভিদের কোষ হয় তাহলে এই কোষের একটা প্রাচীর আছে, এই কোষের একটা কি আছে? প্রাচীর আছে। এই কোষের একটা কি আছে? প্রাচীর আছে। এই কোষের একটা কি আছে? এই কোষের একটা প্রাচীর আছে। তাহলে এই কোষের, উদ্ভিদের কোষের কোষ প্রাচীর কি নির্মিত? উদ্ভিদের কোষের কোষ প্রাচীর কি নির্মিত? সেলুলোজ নির্মিত। কি নির্মিত? সেলুলোজ নির্মিত। তাহলে রক্ষী কোষের কোষ প্রাচীর কি নির্মিত? রক্ষী কোষের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। কি নির্মিত? সেলুলোজ নির্মিত। দেন তারপরে আমাদেরকে এখান থেকে যেটা জানতে হবে, উদ্ভিদের কোষের মধ্যে সাধারণত এক ধরনের তরল থাকে, বা যে কোনো কোষের মধ্যে এক ধরনের কি থাকে? তরল থাকে। কোষের তরলকে আমরা কি বলি? কোষের তরলকে বলি আমরা সাইটোপ্লাজম। তাহলে এটার ভিতরে কি আছে? সাইটোপ্লাজম আছে। কি আছে? সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে। কি আছে? সাইটোপ্লাজম আছে। এবং কোষের মাঝখানে কি থাকবে? কোষের মাঝখানে থাকবে নিউক্লিয়াস। তার মানে এখানে কি আছে? তার মানে এখানে নিউক্লিয়াসটাও আছে। এখানে কি আছে? এখানে নিউক্লিয়াসটাও আছে। তাহলে নিউক্লিয়াসটা আছে। এখন এই নিউক্লিয়াসটা কি বড় নাকি ছোট? এটা হচ্ছে প্রশ্ন। এই নিউক্লিয়াসটা কি বড় নাকি ছোট? এটা হচ্ছে প্রশ্ন। এই নিউক্লিয়াসটা হচ্ছে বড় নাকি ছোট? এটা হচ্ছে প্রশ্ন। এই নিউক্লিয়াসটা অনেক বড়, এই নিউক্লিয়াসটা অনেক বড়, এই নিউক্লিয়াসটা অনেক বড়। এই নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা অনেক বড়। আমরা জানি নিউক্লিয়াস যদি বড় হয় তাহলে সাইটোপ্লাজমের জন্য জায়গা কমে যায়। নিউক্লিয়াস যদি বড় হয় সাইটোপ্লাজমের জন্য জায়গা কমে যায়, সাইটোপ্লাজম সেখানে ঘন হয়ে যায়, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসটা বড়, যেহেতু নিউক্লিয়াসটা যেহেতু বড় তার মানে এটা সুস্পষ্ট। যেহেতু নিউক্লিয়াসটা বড় তার মানে এটা সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। সুস্পষ্ট কি আছে? নিউক্লিয়াস আছে। সুস্পষ্ট কি আছে? নিউক্লিয়াস আছে। সুস্পষ্ট কি আছে? নিউক্লিয়াস আছে। সেলুলোজ কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর। নিউক্লিয়াসটা যেহেতু বড়, আমরা ধরেন এই যে একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস যদি ছোট হয় তাহলে সাইটোপ্লাজম অনেকটুকু জায়গা জুড়ে থাকবে, সাইটোপ্লাজম অনেকটুকু জায়গা জুড়ে থাকবে, এটা পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আর নিউক্লিয়াস যদি বড় হয়, নিউক্লিয়াস যদি বড় হয় তাহলে সাইটোপ্লাজমের জায়গা কমে যাবে। সাইটোপ্লাজমের জায়গা কমে গেলে, সাইটোপ্লাজমের জায়গা যদি এখানে কমে যায় তাহলে সাইটোপ্লাজম সাইড দিয়ে চেপে কি হয়ে যাবে? ঘন হয়ে যাবে। তারপরে নিউক্লিয়াস সুস্পষ্ট বড়, তার মানে ভিতরের সাইটোপ্লাজম কি? ভিতরের সাইটোপ্লাজম হচ্ছে ঘন, ভিতরের সাইটোপ্লাজম হচ্ছে ঘন। সুস্পষ্ট নিউক্লিয়াস বড়, বড়, এবং সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে ঘন, সাইটোপ্লাজম হচ্ছে ঘন, সাইটোপ্লাজম হচ্ছে ঘন, সাইটোপ্লাজম ঘন। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম ঘন। আমরা জানি উদ্ভিদের কোষের সাইটোপ্লাজমে, উদ্ভিদের কোষের সাইটোপ্লাজমে কি থাকে? বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর আর কি কি থাকে? লাইসোজোম থাকার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রোজোম। উদ্ভিদের কোষের মধ্যে সাধারণত সেন্ট্রোসোম থাকে না, সাধারণত সেন্ট্রোসোম থাকে না। যাই হোক, দেখেন তো মেইনলি এই যে সাইটোপ্লাজমটা এখানে আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে কোন অঙ্গাণু সবচেয়ে বেশি পরিমাণে থাকবে?
এই সাইটোপ্লাজমের মধ্যে কোন অঙ্গাণু সবচেয়ে বেশি পরিমাণে থাকবে? এই সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে অঙ্গাণু থাকবে সেই অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সেই অঙ্গাণুর নাম কি? সেই অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সেই অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। মনে করে দেখেন আপনারা টিস্যুতন্ত্রের এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে একটা লাইন পড়ছিলেন, রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না। তাহলে এই যে এটা তো রক্ষী কোষ, এটাই তো রক্ষী কোষ। এই রক্ষী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। তো রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, একটা বোল্ড লাইন ছিল এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে। মনে আছে আপনাদের? কি হিসাব মিলাইতে পারতেছেন? কানেক্ট করাইতে পারতেছেন? আচ্ছা, ক্লোরোপ্লাস্ট বেশি থাকে, নীল আকাশ, এক্স্যাক্টলি ক্লোরোপ্লাস্ট বেশি থাকে, ক্লোরোপ্লাস্ট বেশি থাকে। ঠিক আছে, তাহলে ক্লোরোপ্লাস্ট যেহেতু এখানে বেশি আছে, ক্লোরোপ্লাস্ট যেহেতু এখানে বেশি আছে, তার মানে আচ্ছা ক্লোরোপ্লাস্ট আমরা যদি বলি এই মুহূর্তে নাইমকে যদি জিজ্ঞেস করি, নাইম উদ্ভিদ তার খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ায়, তো নাইম বলবে ভাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তো সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? সালোক সংশ্লেষণ সবুজ পাতায় ঘটে। তো নাইম পাতা কেন সবুজ হয়? কারণ পাতা সবুজ হয় কারণ সেখানে ক্লোরোফিল আছে। কি আছে? ক্লোরোফিল আছে। ঠিক আছে, আচ্ছা, তো ক্লোরোফিল কে ধারণ করে? ক্লোরোপ্লাস্ট ধারণ করে। তো আলটিমেটলি ক্লোরোপ্লাস্ট কি করতেছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতেছে। তার মানে রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট এটা কি তৈরি করবে? এখানে খাদ্য তৈরি করবে। কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে। কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে। কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে। মনে থাকবে? ধরতে পারতেছেন? মিলাইতে পারতেছেন? আচ্ছা, খাদ্য তৈরি করবে। কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, কি ব্যাপার? অফ হয়ে গেল কেন? নাইম, 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 তোমার বোর্ড তো আজকে আমাকে নাচায় ছেড়ে দিচ্ছে পুরো। এখন আবার কি রিস্টার্ট নিচ্ছে, মাঝখানে হ্যাং মারছে। হ্যাঁ শিওর। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। কাজী সঞ্জু ইসলাম, কি হলো স্যার? আচ্ছা, এর মধ্যে আজকে আমি কিছুই বুঝতেছি না কেন। সে কে? একটু কমেন্টটা দেখো তার নামটা। সে কিছুই বুঝতেছে না। আমি তার সাথে একটু গল্প করি, সে কেন বুঝতেছে না। আদি রয়, মুগ্ধ রয়, আচ্ছা ওকে। তো তুই ক্লাসে বেটা জয়েন দিছিস কখন? মাঝখান থেকে। তারপরে হুট করে আমাকে জিজ্ঞেস করলে, আমি তো কমেন্ট চেক করছি যে হচ্ছে ভাই এটা কি স্টোমাটা? হ্যাঁ, এটা তো স্টোমাটা আমি পড়াইতেছি। তো মাঝখান থেকে জয়েন দিলে তো বোঝা যাবে না বাবা। মাঝখান থেকে জয়েন দিলে বোঝা যাবে? পুরোটাই পড়তে হবে। তারপরে পার্টিকুলারলি যদি কোনো পয়েন্ট না বুঝে থাকিস তাহলে আমার কমেন্টে জানাইতে পারিস যে ভাই আমি এইটা বুঝি নাই পার্টিকুলারলি। আচ্ছা, ফাইজাদিলা, কাইন্ড অফ ইউর রাইট ইন এ সেন্স। কারণ রক্ষী কোষ তো একটা কোষ, পাতার মধ্যে এই কোষই আছে, এই কোষের মধ্যে তো ক্লোরোপ্লাস্ট আছে। এই ক্লোরোপ্লাস্টের ভিতরে এই সালোক সংশ্লেষণটা ঘটতেছে। ঠিক আছে, আচ্ছা, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। দেখেন আমরা এইদিকে পড়াশোনায় ফেরত আসি। এখন এই পাতায় পত্ররন্ধ্র, এই যে পত্ররন্ধ্র এখানে আছে, ঠিক আছে। এখানে আসলে কয়টা পত্ররন্ধ্র থাকবে? পাতার মধ্যে কয়টা পত্ররন্ধ্র থাকবে? একটা থাকবে? দুইটা থাকবে? কয়টা থাকবে? এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ। পাতায় প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায়, এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ। পাতায় প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায়, প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় পত্ররন্ধ্র কতগুলো থাকে? পত্ররন্ধ্র থাকে হচ্ছে 1000 থেকে 60,000। 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। 60,000 পত্ররন্ধ্র থাকে। এটা শিওর শট আসবে, বলে দিলাম। এমসিকিউতে আসবে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় হোক, ভার্সিটির ভর্তি পরীক্ষায় হোক, কলেজের পরীক্ষায় হোক, বোর্ড পরীক্ষায় হোক, পাতায় প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। কত? 60,000 পত্ররন্ধ্র থাকে। মনে থাকবে? আচ্ছা, তো এই পত্ররন্ধ্রের এই যে রক্ষী কোষের পাশ দিয়ে আরো কিছু কোষ থাকবে। এদেরকে বলবো আমরা সহকারী কোষ। কি বলবো? সহকারী কোষ। ঠিক আছে, এখন এই যে ছবিটা, এই ছবি থেকে এমসিকিউ আসবে। এই ছবি থেকে কি আসবে? এই ছবি থেকে এমসিকিউ আসবে। কিভাবে এমসিকিউ আসবে আমি বলে দিচ্ছি। এই যে এটাকে মার্ক করে বলা থাকবে এক্স। তারপর বলা হবে, আচ্ছা এই ছবিটা দিয়ে আমি এমসিকিউ দিচ্ছি, এখন প্র্যাকটিস করাচ্ছি। এই ছবিটা দিয়ে আমি এখন এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি।
এই ছবিটা দিয়ে আমি এখন এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা, এক্স কি? অপশন এ সহকারী কোষ, অপশন বি রক্ষী কোষ। আনসার কি হবে? আনসার কি হবে? সহকারী কোষ নাকি রক্ষী কোষ? আনসার কি হবে বলেন? সহকারী কোষ নাকি রক্ষী কোষ? আচ্ছা, সাইয়েদা সুরাইয়া বলতেছে 1 নম্বর কনফার্ম। আচ্ছা, ওকে, বি রক্ষী কোষ, এক্স্যাক্টলি। হ্যাঁ, 1 নম্বর কনফার্ম, 1 নম্বর কনফার্ম। এটা আসবে পরীক্ষায়, বলে দিছি, আসবে মানে আসবে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তারপর এখান থেকে প্রশ্ন যেটা আসবে, সেটা হচ্ছে এটা এক্স এর বৈশিষ্ট্য। এক্স এর বৈশিষ্ট্য খুবই খারাপ থাকে আসলে, আমরা জানি, এটা নতুন করে বলার কিছু নাই। তারপর আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা, এক্স এর বৈশিষ্ট্য কি? অপশন 1 সাইটোপ্লাজম পাতলা, অপশন 2 নিউক্লিয়াস ছোট, অপশন 3 বহু ক্লোরোপ্লাস্ট থাকে, আনসার দেন, আনসার কি হবে বলেন? আনসার আগেই চলে আসছে। আচ্ছা, ওকে, শুধু 3, এক্স্যাক্টলি শুধু 3 হবে আনসার। কারণ এটার সাইটোপ্লাজম তো পাতলা না, সাইটোপ্লাজম তো ঘন, নিউক্লিয়াস বড়। ঠিক আছে, এখানে 1 আর 2 মিথ্যা কথা, 3 হচ্ছে রাইট। আদি রয় বি হবে কেন রে বাবা? 3 হবে রাইট, 3 হবে আনসার। আনসার হবে 3। সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার? প্রশ্ন এখান থেকে কিভাবে হবে? আচ্ছা, এর বাইরে প্রশ্ন এখানে কিভাবে হইতে পারে? এর বাইরে এখান থেকে আরো প্রশ্ন হইতে পারে। এক্স এর আকৃতি, অপশন এ সর্পিলাকৃতি। এক্স এর আকৃতি আসলে সর্পিলাকৃতি। আচ্ছা, সব এক্স কিন্তু সর্পিলাকৃতির না। হ্যাঁ, আচ্ছা, অপশন বি অর্ধচন্দ্রাকৃতি। আনসার কি হবে? আব্দুল হান্নান বলতেছে বুঝি নাই, এটা কোনটা বুঝেন নাই? আব্দুল হান্নান কোনটা বুঝেন না আমাকে জানায়েন। অর্ধচন্দ্রাকৃতির। আচ্ছা, কিছু কিছু এক্স আছে এরা সর্পিলাকৃতির, কিন্তু সব এক্স সর্পিলাকৃতির না। এখানে যে এক্স আছে এটা অর্ধচন্দ্রাকৃতির। এটা কি? এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। এভাবে মিনলে এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এভাবে মিনলে এখান থেকে প্রশ্ন আসবে। সুতরাং প্রশ্ন আসার প্যাটার্ন বুঝছেন? প্রশ্ন আসার প্যাটার্ন কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, আর আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে স্টোমাটা বা পত্ররন্ধ্রের নিচে, এখানে কি থাকবে? এখানে বায়োকোঠরি থাকবে। এটা মাথায় রাখেন। ঠিক আছে, বায়োকোঠরি থাকবে, এটা মাথায় রাখেন। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, আজকে আমরা প্রসাধনের সংজ্ঞায়িত পড়া হয় না। এখন আমরা যে জায়গায় ছিলাম সেটা মিস করে গেছি। আচ্ছা, এই জায়গায় ছিলাম, এত কিছু এখানে। তাহলে এই পত্ররন্ধ্রের গঠন আমরা বুঝলাম। আচ্ছা, এই পত্ররন্ধ্রের গঠন কি আমরা বুঝলাম কিনা কমেন্ট একটু জানায়েন তো। এই পত্ররন্ধ্রের গঠন কি আমরা বুঝলাম কিনা কমেন্ট একটু জানায়েন। আচ্ছা, এই যে এই ছবিতে ছিলাম আমরা। ঠিক আছে, এই ছবিতে আমরা মেইনলি ছিলাম। এই যে এখানে যে পানি আছে, মাটির ফাঁকে ফাঁকে যে ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক পানি আছে, এইটা এই জাইলেম নামক নল দিয়ে পাতায় যাচ্ছে, পাতার কোষে যাচ্ছে, এবং আপনারা পরিবেশে কি ত্যাগ করতেছেন? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছেন। এই কার্বন ডাইঅক্সাইডটা একটা ছোট্ট ছিদ্রের মাধ্যমে কোষের মধ্যে যাচ্ছে।
সেই ছিদ্রকে আমরা কি বলি? পত্ররন্ধ্র। সেই ছিদ্রকে আমরা কি বলি? পত্ররন্ধ্র। সেই ছিদ্রকে আমরা কি বলি? সেই ছিদ্রকে বলি আমরা পত্ররন্ধ্র। এবং সূর্য থেকে সূর্যের আলো আসতেছে, সেইটাও এই পত্ররন্ধ্র দিয়ে এই পাতার কোষে ঢুকতেছে, ঠিক আছে? এবং পাতার কোষে আর হ্যাঁ, এই পাতার কোষে যখন মানে পাতার কোষটা, পাতা কেন সবুজ হয়? কারণ এখানে ক্লোরোফিল আছে। এই চারটা জিনিস বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? এই চারটা জিনিস বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে, C6H12O6, অক্সিজেন তৈরি করবে এবং পানি তৈরি করবে। এবং এই গ্লুকোজটাই ফ্লুয়েম ফ্লো করে সারা উদ্ভিদে এই খাদ্যটা ছড়াই দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন যে পানিটা ব্যবহার হবে না বা যে পানিটা অতিরিক্ত আছে, যে পানিটা ব্যবহার হবে না বা যে পানিটা অতিরিক্ত আছে, যে পানিটা ব্যবহার হবে না বা যে পানিটা অতিরিক্ত আছে, সেই অতিরিক্ত পানিটা এই যে ছিদ্র দিয়া, সেই অতিরিক্ত পানিটা এই ছিদ্র দিয়া, সেই অতিরিক্ত পানি এই যে ছিদ্রের নাম কি? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র থাকে কোথায়? পাতায় থাকে, তাই না? এই পাতাকে মূলত বলা হয় উদ্ভিদের বায়বীয় অঙ্গ। পাতাকে মূলত কি বলা হয়? উদ্ভিদের বায়বীয় অঙ্গ। বায়বীয় অঙ্গ বলতে আমরা কি বুঝি? যে অঙ্গের মধ্যে কি লাগে? বাতাস লাগে। মূলকে কি আমরা বায়বীয় অঙ্গ বলতে পারি? কেন মূলকে বায়বীয় অঙ্গ আমরা বলতে পারি না? বিজ্ঞানী অধিক লম্বা। মূলকে কি আমরা বায়বীয় অঙ্গ বলতে পারি না? পারি না, কারণ মূলের মধ্যে বায়ু বা বাতাস লাগে না। পাতার মধ্যে বায়ু বা বাতাসটা লাগতেছে, তাই না? তাহলে এই যে পাতা, উদ্ভিদের যে বায়বীয় অঙ্গ, উদ্ভিদের এই বায়বীয় অঙ্গ বা পাতার মাধ্যমে এই অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায়। কি আকারে বের হয়ে যায়? বাষ্পাকারে বের হয়ে যায়। এই বাষ্পাকারে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলি? প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। এটাকে আমরা কি বলি? প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। কি বলি? প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। ঠিক আছে? তো আপনারা কি এইটুকু বুঝছেন কিনা আমাকে জানায়েন। প্রস্বেদনের সংজ্ঞা আপনারা বুঝছেন কিনা জানায়েন। প্রস্বেদনের সংজ্ঞাটা কোন কোন জায়গায় আসবে বলে দিতেছি। প্রস্বেদনের সংজ্ঞাটা কোন কোন জায়গায় আসবে? প্রস্বেদনের সংজ্ঞাটা বোর্ড পরীক্ষার ক নাম্বারে আসবে? এমসিকিউতে সংজ্ঞা দিয়ে এমসিকিউতে বলবে এটা কার সংজ্ঞা, ব্যাপনের সংজ্ঞা নাকি প্রস্বেদনের সংজ্ঞা, ঠিক আছে? এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রস্বেদনের সংজ্ঞা 3 বার আসছে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে পত্ররন্ধ্রের গঠনটা আমরা এখানে আঁকা শিখলাম, এটা সিকিউতে আসবে, ঠিক আছে? এটা সিকিউতে আসবে। এই পত্ররন্ধ্রের গঠন আপনাকে আঁকতে বলবে, সেখানে আঁকতে বলবে, ঠিক আছে? সামিন কিং ক্লিয়ার। সামিনের শরীরের এখন কি অবস্থা? ঠিকঠাক? আচ্ছা, ওকে। তাহলে আমরা আজকের মতো শেষ করতে যাচ্ছি ক্লাস। আজকে আমি এমনিতে অসুস্থ ছিলাম, যার কারণে হচ্ছে আমি নিজে এনার্জেটিক ছিলাম না। আমি নিজেই বুঝতে পারতেছি যে হচ্ছে ক্লাস নিয়ে আমি নিজেই সন্তুষ্ট না, ঠিক আছে? তারপরে যদি ক্লাস সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ, অনুযোগ, পরামর্শ, অনুরোধ থাকে আমাকে জানাইতে পারেন। আমি আর 2 মিনিট আপনাদের সাথে আসি আপনাদের অভিযোগ, অনুযোগ, অনুরোধ, পরামর্শ এগুলো দেখার জন্য, ঠিক আছে? লেটস স্টার্ট দেন। আগে আমাদের আচ্ছা ঠিক আছে, ওকে। প্রান্ত, থ্যাংক ইউ। ওকে, তাহলে যা দেখলাম সবাই তো সবকিছু বুঝতেই আছে, দ্যাটস গুড। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের যাদের পূজা আছে, হিন্দু ধর্মাবলম্বী আপনারা যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, আপনাদের পূজা খুব সুন্দর হোক, মানে সুন্দর কাটুক আপনাদের দিনগুলা। শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফিজ। শারদীয়া কি বলে এটাকে? শারদীয় পূজার শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।
ক্লাস নিয়ে আমাদের ভিতরে আছে আবার আসবো আমাদের সবাই ক্লাস 9 এর যে সাইডটা আজকে আছে ওটা দিয়ে সাইডটা আমার কাছে নেই ওপেন করা আছে আচ্ছা করা আছে বাই বাই Pues,